আশা করি তোমরা ভালো আছো। তোমরা বলবে, দাদা এতক্ষণ আপনি কোথায় ছিলেন? তোমরা হয়তো আমাকে বলবে, দাদা আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি কখন থেকে যে চেষ্টা করছি তোমরা কল্পনা করতে পারবে না। আমি একটা লাইভ স্ট্রিম সেট করছি কিন্তু সেটা হচ্ছে না। কেন কি জানি আমি বলতে পারবো না। হ্যালো ফ্রেন্ড। হ্যালো। হ্যালো। হ্যাঁ, যেটা বলছিলাম শোনো। তো আমি কি করছি, আমি লাইভ স্ট্রিম সেট করেছি কিন্তু কেন হচ্ছে না আমি জানি না, বারবার আমাকে ব্যাক চলে আসতে হচ্ছে। আমি কখন থেকে যে চেষ্টা করছি তা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। তো আমি যেটা দিয়েছিলাম, তো সেইটাকে বাতিল করতে হলো। তারপরে তাও হচ্ছে না, বারবার বারবার মানে ফিরে আসতে হচ্ছে ব্যাকে। আমি জানি না কেন হচ্ছে এটা। তো কোনো তো কারণ আছেই, তাই না? তো এটা কেন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। মানে বারবার আমি, ধরো যেটা আমি করেছিলাম সেই ভিডিওটাতে আমি ব্যাক আসতে পারছি না, মানে লাইভে ঢুকতেই পারছি না। দিয়ে ওটাকে ডিলিট করে তারপরে আবার অনেক কিছু করে তারপরে আমাকে করতে হলো। বলছি আমার আওয়াজ কি ঠিক আছে? একটু কনফার্ম করবে। দেখো আমি কিন্তু টাইম দিয়েছিলাম তোমাদেরকে যে ওই টাইমে আসবো, কিন্তু বাধ্য হয়ে আমাকে ডিলিট করতে হলো। তারপরে আমি ঢুকতে পারলাম এই লাইভ স্ট্রিমে। তাছাড়া লাইভ স্ট্রিমে ঢুকতেই পারছি না আমি। একটু কনফার্ম করবে শুনতে পাচ্ছ কি না, তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করব। অল ক্লিয়ার? তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। শোনো, আমি কথা দিয়েছিলাম যে আমি আমার স্টুডেন্টগুলোকে সবার আগে রাখবো। তো আমি সেই সবার আগে রাখার জন্যই আমার এই প্রয়াস। কালকে পরীক্ষা হয়েছে, তো চলো দেখা যাক আমাদের আজকের প্রথম প্রশ্ন। আমার আসল উদ্দেশ্য হচ্ছে আমার স্টুডেন্টগুলোকে সবার আগে রাখা। আর ওই সবার আগে রাখতে গিয়েই আমি তোমাদেরকে আজকে মহা ম্যারাথন ক্লাস করাবো। মহা ম্যারাথন ক্লাস। তোমরা কত কি জানতে পারবে শুধু দেখো। এগুলোর আনসার করো, তারপরে আমাকে বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, বলছে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? তোমার উত্তর হবে বিক্রম সারাভাই। হলো। এইবার ভালো করে শুনবে। কি? ভালো করে শুনবে। আজকে প্রথম মনে রাখবে যে ইসরো ইসরো কত সালে তৈরি হয়েছিল? ইসরো কত সালে তৈরি হয়? পরীক্ষাতে আসে 1969। ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? উত্তর হবে তোমার ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে অবস্থিত। হলো। তাহলে ইসরোর বর্তমানে চেয়ারম্যান কে রয়েছে? চেয়ারম্যান, তখন তোমার উত্তর হবে এস সোমনাথ। এস সোমনাথ। তাহলে ইসরো হচ্ছে হেডকোয়ার্টার কোথায় বলো? বলছে আমি কিন্তু তোমাদের সঙ্গে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, এই কারণের জন্য আমি বারবার কিন্তু ঢুকছে, মানে আমাকে বাধ্য হলো লাইভ স্ট্রিমটা ক্যান্সেল করতে। কেন বলো দেখি? কারণ ওই বারবার আমি ঢুকছিলাম কিন্তু লাইভ হচ্ছিল না। কি করব, আমি বারবার চেষ্টা করছি, লাইভ ঢুকতে পারছি না। তাহলে কি কি বললাম ভালো করে শুনবে। তাহলে ইসরো হচ্ছে 1969-এ তৈরি হয়েছিল। আচ্ছা, আমাদেরকে উত্তর করার সময় দিন। আচ্ছা ঠিক আছে পরিমণি, শোনো। হেডকোয়ার্টার হচ্ছে কোথায় বলো? ব্যাঙ্গালোরে অবস্থিত। চেয়ারম্যান বর্তমানে কে রয়েছে? এস সোমনাথ রয়েছে। তাহলে ইসরো সম্বন্ধে এতগুলো পয়েন্ট তুমি মনে রাখবে। নেক্সট, তারপরে শোনো। তারপরে কি মনে রাখতে হবে পরীক্ষার জন্য? পরীক্ষাতে কি ইম্পর্টেন্ট আছে মনে রাখবে? ডিআরডিও। এই ডিআরডিও কত সালে তৈরি হয়? কত সালে এস্টাবলিশ হয় প্রথম বলো। তারপরে বলো হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বলো। তাড়াতাড়ি বলো। বলো। সবাই লাইক করে দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নাফিসা ইয়াসমিন। বলো ডিআরডিওর এস্টাবলিশ কত সালে হয়? ইয়েস, উত্তর রাইট। 1958 সালে ডিআরডিও তৈরি করা হয়। এটা কে বললো? পরিমণি। গুড গুড, ভেরি গুড। তাহলে ডিআরডিও তৈরি হয়, ইয়েস। হেডকোয়ার্টার দেখো, ডি এর প্রথম অক্ষর কি? ডি। তাহলে মনে রাখবে দিল্লি। তাহলে হেডকোয়ার্টার তোমার দিল্লিতে অবস্থিত। কোথায় বললাম বলো? হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত। ইয়েস। তাহলে এতগুলো পয়েন্ট মনে রাখবে। মনে রাখবে এস সোমনাথ হচ্ছে বর্তমানে ইসরোর চেয়ারম্যান। ইসরোর চেয়ারম্যান কে? এইটা। আর ইসরো বললাম 1969। ইসরোর হেডকোয়ার্টার বললাম বেঙ্গালুরু।
আচ্ছা আমাকে বলো, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় আছে? বলো, সতীশ ধাওয়ান রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত আমাকে বলো, তাড়াতাড়ি বলো। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত আমাকে বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তোমরা বলো, তোমরা বলছো বলবে, ওই জন্য আমি সময় দিচ্ছি, বলো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? ইয়েস। আচ্ছা সতীশের দন্তস্ব, তাহলে মনে রাখবে শ্রীহরিকোটা, শ্রীহরিকোটা। শ্রীহরিকোটা কোথায় আছে? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। ইয়েস। তাহলে এতগুলো পয়েন্ট আমি তোমাকে বললাম শুধুমাত্র একটা প্রশ্ন থেকে, তাহলে শুধুমাত্র একটা প্রশ্ন থেকে আমি তোমাকে এতগুলো পয়েন্ট বললাম। কি কি বললাম? বললাম ইসরো 1969 চেয়ারম্যান বললাম, হেডকোয়ার্টার বললাম, শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ বললাম, তারপরে বললাম ডিআরডিও, ইসরো, সব কিছু বললাম। এতগুলো পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে যদি চাও তুমি পরীক্ষায় পাস করতে। নেক্সট বলো, উত্তর বলো। আজকে দ্বিতীয় প্রশ্ন, বলো আমি বিপ্লব, আমি বিপ্লবকে ধ্বংস করেছি, উক্তিটি কার? তারপরে আজকের খেলা আমি শুরু করব, তাড়াতাড়ি বলো। খেলা, খেলা তো আমি শুরু করব, তোমরা শুধু উত্তর করো, দেন আমার ওপর ছেড়ে দাও। ডিএনএ কাকে বলে আমি দেখছি। ইয়েস, নেপোলিয়ান বোনাপার্ট। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে এই বিপ্লব, এই বিপ্লব আছে পরীক্ষাতে বারবার, ডাব্লিউবিসিএসে একটা প্রশ্ন দিয়েছে, গদর শব্দটির অর্থ কী? গদর, বলো গদর শব্দটির অর্থ কী? উত্তর বলো, গদর শব্দটির অর্থ কী আমাকে আনসার করো। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং সিমিকা, গুড ইভিনিং। বলো গদর শব্দটির অর্থ কী, আনসার করো। ইয়েস, তাহলে গদর শব্দটির অর্থ হচ্ছে বিপ্লব। আমাকে উত্তর করো, নেপোলিয়ান বোনাপার্টের আত্মজীবনীর নাম কি? নেপোলিয়ান বোনাপার্টের একটা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম আমাকে বলো, কে বলতে পারো বলো। বলছি তোমরা বলছো সময় দিতে, ওই জন্য আমি সময় দিচ্ছি, যদি না পারো আমাকে বলবে, আমি করে দেবো, বলো তাড়াতাড়ি বলো। তাহলে বললাম নেপোলিয়ান বোনাপার্টের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি, বলো পারবে কি? আচ্ছা আমি বলে দিচ্ছি তাহলে শোনো, নেপোলিয়ান বোনাপার্টের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, অ্যান অটোবায়োগ্রাফি অ্যান এম্পেরর, এ ময়পয়োকা যা রে, কি বললাম? অ্যান অটোবায়োগ্রাফি অ্যান এম্পেরর, এই বিখ্যাত অটোবায়োগ্রাফিটি কার? তোমার উত্তর হবে নেপোলিয়ান বোনাপার্ট। আচ্ছা বলো, এবার আমাকে উত্তর করো তোমরা, এবার আমাকে উত্তর করবে অ্যাডলফ হিটলার, হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? উত্তর বলো, হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম বলো। আর হিটলার কিভাবে মৃত্যুবরণ করেছিল, পরীক্ষার প্রশ্ন, উত্তর বলো, বলো হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম বলো। ইয়েস, উত্তর হবে মেন ক্যাম্প, মেন, ইয়েস মে ক্যাম্প, মে ক্যাম্প। আর হিটলার আত্মহত্যা করেছিল, হিটলার আত্মহত্যা করে, সুসাইড করে। ইয়েস, ইয়েস, গুড। তাহলে হিটলার কি করে বলো? হিটলার আত্মহত্যা বা সুসাইড করে। তাহলে এতগুলো পয়েন্ট এই ছোট্ট একটা প্রশ্ন থেকে তোমাকে জানতে হবে, বলো। এবার আমাকে বলো, গদর পার্টি কোথায় তৈরি করা হয়েছিল বলো, গদর পার্টি কোথায় তৈরি করা হয়েছিল বলো, কত সালে বলো, কোথায় তৈরি হয়েছিল বলো, আর কে তৈরি করেছিল বলো। উত্তর বলো, পরীক্ষায় বারবার আসে, বলো উত্তর বলো। গদর পার্টি কে তৈরি করেছিল বলো, কোথায় তৈরি হয়েছিল বলো, কত সালে তৈরি হয়েছিল বলো। এতগুলো প্রশ্নের উত্তর করো। গদর পার্টি উত্তর হবে 1913 সালে। এটা তৈরি হয়েছিল সান ফ্রান্সিসকো, স্যান ফ্রান্সিসকো তৈরি হয়েছিল, তৈরি করেছিল লালা হরদোয়াল, হরদোয়াল ও সোহন সিং ভাগনা, ও সোয়ান সিং, সোয়ান সিং ভাগনা। এতগুলো প্রশ্ন তোমাকে জানতে হবে। অ্যাকচুয়ালি আমি পুরো লিখে ভর্তি করে দিতাম, অ্যাকচুয়ালি আমি লেখার জায়গাই পাই না, ছোট স্ক্রিন মোবাইল যতগুলো হয় আমি তোমাকে বলে দিই,
তোমাদের পরীক্ষাতে এইগুলোই চলে আসে। তাহলে মনে রাখবে বাবু, কি কি বললাম? আমি বললাম 1913 সালে গদর পার্টি তৈরি হয়েছিল, ডাব্লিউবিসিএস এর প্রশ্ন। গদর শব্দটির অর্থ কি? ডাব্লিউবিসিএস এর প্রশ্ন, বিপ্লব। আচ্ছা, নেপোলিয়ান বোনাপার্টের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম, সিজিএল এর প্রশ্ন, অ্যান অটোবায়োগ্রাফি অ্যান এম্পেরর। অ্যাডলফ হিটলার সুসাইড করেছিল, সিজিএল এর প্রশ্ন। অ্যাডলফ হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম হচ্ছে মে ক্যাম্প। তারপরে বললাম 1913 সালে সান ফ্রান্সিসকোতে তৈরি হয়েছিল গদর পার্টি, তৈরি করেছিল লালা হরদওয়াল, আর তার সঙ্গে ছিল সোহন সিং ভাগনা। এতগুলো প্রশ্ন তোমাকে করতে হবে, তবেই তুমি পিএসসি, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস যে পরীক্ষায় বলো তুমি বাজিমাত করে আসবে, কারণ তুমি বাংলা ফিনোলজির স্টুডেন্ট। নেক্সট বলো, 3 নম্বর প্রশ্ন আজকেকার। বলো, আমি দেখো, আমি তোমাদেরকে, তোমরা আমার ছাত্র, আমি তোমাদেরকে সবার চাইতে, সে যে পরীক্ষার স্টুডেন্ট হোক, ডাব্লিউবিসিএস পরীক্ষার স্টুডেন্ট হোক, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কোচিং সেন্টারে পড়ে, তার থেকেও আমি তোমাকে অ্যাডভান্সে রাখবো। এই কথা আমি তোমাকে দিচ্ছি। ক্লাস করালেই তুমি ভাববে জবরদস্ত ক্লাস করাবো। আচ্ছা ঠিক আছে পরিমণি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার হেডিং করো, দেখো হেডিং করো সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস সম্বন্ধে ভালো করে শুনবে। সুভাষচন্দ্র বোস, ইনি 1938-এ হরিপুরা অধিবেশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হন। তারপরে মনে রাখবে 1939 সালে ত্রিপুরা অধিবেশনে ইনি কি হন বলো? ইনি সভাপতি বা প্রেসিডেন্ট মনোনীত হন। কিন্তু কিন্তু কাকে হারিয়েছিল? পট্টবী সীতারামাকে হারিয়েছিল। পরীক্ষার প্রশ্ন। তাহলে তাহলে তোমার কি বললাম, সুভাষচন্দ্র বসু কাকে হারিয়েছিল? উত্তর হবে পট্টবী সীতারামাকে। কিন্তু সিজিএলএ এবং ডাব্লিউবিসিএসে একটা প্রশ্ন দেয়, 1939 সালে সুভাষচন্দ্র যখন রিজাইন করে, তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেসের সভাপতি কে নির্বাচিত হয়? উত্তর করো ফটাফট বলো। আমি বললাম 1939 সালে সুভাষচন্দ্র যখন পদত্যাগ করে, তখন কে ওখানকার ওই জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়? উত্তর করো। ইয়েস আফিসা ইয়াসমিন, ইউ আর রাইট। উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইয়েস। তারপরে শুনবে, সুভাষচন্দ্র সম্বন্ধে শুনে রাখবে, সুভাষচন্দ্র বসু কবে গৃহত্যাগ করে? কবে গৃহত্যাগ করে কে বলতে পারবে? সুভাষচন্দ্র বসু কবে গৃহত্যাগ করে আমাকে বলো। তারপরে মহাত্মা গান্ধীজিকে জাতির পিতা কে বলে? আমাকে এটা উত্তর করো। আর একটা বলো, সুভাষচন্দ্র বসু আমাকে বলো কি নাম নিয়ে গৃহত্যাগ করে? উত্তর করো। তাহলে কি বললাম ভালো করে শোনো। সুভাষচন্দ্র বসু কত সালে গৃহত্যাগ করে? কি নাম নিয়ে, কি ছদ্মনাম নিয়ে গৃহত্যাগ করে? মহাত্মা গান্ধীকে জাতির পিতা কে বলে? আর একটা হচ্ছে, সুভাষচন্দ্র বসুর মৃত্যু সম্পর্কে জানার জন্য কি কমিটি তৈরি করা হয়? বলো, সুভাষচন্দ্র বসুর মৃত্যুকে জানার জন্য কি কমিটি তৈরি করা হয় বলো। আমি জানি 99% ছেলে এই প্রশ্নটার উত্তর করতে পারবে না। তাহলে তোমার হবে 1941 সালে সুভাষচন্দ্র বসু গৃহত্যাগ করে। জিয়াউদ্দিন নাম নিয়ে গৃহত্যাগ করে। আর জাতির পিতা বলে সুভাষচন্দ্র বোস গান্ধীজিকে। আর আর সুভাষচন্দ্র বোসের মৃত্যু সম্পর্কে জানার জন্য কোন কমিটি তৈরি করা হয়? ইয়েস, তখন তোমার উত্তর হবে পরিমণি রাইট বলেছে, মুখার্জি কমিটি তৈরি করা হয় সুভাষচন্দ্র বসুর মৃত্যু সম্পর্কে ইনভেস্টিগেশন করার জন্য বা মৃত্যু সম্পর্কে জানার জন্য। একটু কনফার্ম করবে যতগুলো জিনিস তোমাকে বলেছি তোমার বোধগম্য হয়েছে কিনা, ইয়েস আর নাকি নো বলো। যতগুলো পয়েন্ট আমি তোমাকে বলেছি একটু কনফার্ম করবে তোমার বোধগম্য হলো ইয়েস নাকি নো।
প্রিয়ঙ্কা পাল আছে, উজ্জ্বল উজ্জ্বল আছে, তুহিন মণ্ডল রয়েছে, ইস্টার্ন ইন্ডিয়া গুড, বাহ সাবাস গুড। আচ্ছা, ইয়েস ইয়েস গুড। তারপরে এবার দাদা ভাই নরজি সম্বন্ধে কিছু পয়েন্ট শোনো। দাদা ভাই নওরোজি, মনে রাখবে জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের প্রথম প্রথম পার্সি জাতীয় কংগ্রেসের প্রথম পার্সি সভাপতি কে ছিল? তখন তোমার উত্তর হবে আমাদের দাদাভাই নরজি। মনে রাখবে দাদাভাই নরজির 3বার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয় হলো। তার মধ্যে পরীক্ষাতে আসে 1906, এটা মনে রাখবে। এখানে তিনি স্বরাজ শব্দটি প্রথম উচ্চারণ করে, দুশয় রয়াকার বর্গীয় স্বরাজের ডিমান্ড করে এখানে। তাহলে দাদাভাই নরজি স্বরাজের ডিমান্ড করেছিল কলকাতা অধিবেশনে 1906 সালে। এই কথাটা ভালো করে মনে রেখো। তারপরে শোনো, তারপরে মনে রেখো তারপরে মনে রেখো দাদাভাই নরজি প্রথম আমাদের জাতীয় আয় জাতীয় আয় নয়, পার ক্যাপিটাল ইনকাম, মানে প্রতি ব্যক্তি আয় প্রথম ইনি পরিমাপ করেছিল। পরিমাপ ময়কা প পরিমাপ করেন। তাহলে প্রথম প্রতি ব্যক্তি আয়কে পরিমাপ করে, তখন তোমার উত্তর হয়ে যাবে দাদাভাই নরজি। তখন পরীক্ষাতে সিজিএলে প্রশ্ন দিয়েছে তখন প্রতি ব্যক্তি আয় বা মাথাপিছু আয় কত ছিল? তখন তোমার উত্তর হবে 20 টাকা। একটু কনফার্ম করবে এতগুলো পয়েন্ট তোমার বোধগম্য হয়েছে কি না বাবুরা, ইয়েস আর নাকি নো? মাথাপিছু আয় প্রতি ব্যক্তির, ইয়েস নাফিসা ইউ আর রাইট। একটু কনফার্ম করবে বুঝতে পেরেছো কিনা। তখন মাথাপিছু আয় ছিল 20 টাকা, ইয়েস সবাই বলছে ইয়েস ইয়েস। তাহলে মনে রাখবে এই যে টাকার চিহ্নটা বর্তমানে আছে, এই টাকার চিহ্নটাকে ডিজাইন করেছে মনে রাখবে প্রফেসর উদয় কুমার। তাহলে প্রফেসর ডক্টর উদয় কুমার এই বর্তমানে টাকার চিহ্নটাকে ডিজাইন করেছে। আচ্ছা, এর সঙ্গে মনে রাখবে, আচ্ছা এগুলো হলো। নেক্সট, আচ্ছা তাহলে বাল গঙ্গাধর তিলক সম্বন্ধে মনে রেখো। বাল গঙ্গাধর তিলক ইনি হচ্ছে তোমার প্রথম 1895 সালে বাল গঙ্গাধর তিলক প্রথম আমাদের তোমার স্বরাজের ডিমান্ড করে। তাহলে পরীক্ষায় প্রশ্ন হয়, WBCSেও দিয়েছে আবার সিজিএলেও দিয়েছে। 1895 সালে স্বরাজের প্রথম মৌখিক ডিমান্ড কে করে? মৌখিক ডিমান্ড কে করে? তখন তোমার উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। মনে রাখবে মারাঠি ও কেশরী পত্রিকা কে চালু করেছিল? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। বলো একটু কনফার্ম করো, বলো বুঝতে পেরেছো কিনা, বলো একটু কনফার্ম করো। ভাই এবং বোনেরা একটু কনফার্ম করো, বাবুরা কনফার্ম করো। তাহলে কি বললাম, মারাঠা এবং কেশরী পত্রিকাকার, মারাঠা হচ্ছে ইংলিশ ভাষায় আর কেশরী হচ্ছে মারাঠা ভাষায়। আচ্ছা, মনে রাখবে উমেশচন্দ্র ব্যানার্জি 1885 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। তাহলে উত্তর হবে তোমার সি। তাহলে এতগুলো পয়েন্ট আমি তোমাকে একটা প্রশ্নে বললাম। আশা করি এরকম করে পড়লে তোমার কোনো এক্সাম ক্লিয়ার করতে বাকি থাকবে না। ইয়েস, তাহলে এতগুলো পয়েন্ট আমি তোমাকে বললাম, দেখো এগুলো পড়লে আমার মনে হয় না কোনো এক্সাম তোমার মানে বাকি থাকবে। ইয়েস, নেক্সট বলো। 4 নম্বর প্রশ্ন বলো, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? তারপরে আমি আজকের ডিএনএ করব, তাড়াতাড়ি বলো ফার্স্ট। বলো বলো, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর করো। ইয়েস, মনে রাখবে বাংলা গেজেট। আর বাংলা গেজেট কে চালু করেছিল? জেমস আগস্টাস হিকি। তাহলে জেমস আগস্টাস হিকি বাংলা গেজেট চালু করেছিল। আচ্ছা বলো দেখি কত সালে, বলো দেখি
কত সালে আমাকে একটু কেউ বলতে পারবে? কত সালে? তাড়াতাড়ি বলো, কত সালে আমাকে উত্তর বলো, তাড়াতাড়ি বলো। জেমস আগস্টাস সিকি, ইয়েস ইউ আর রাইট, বাট কখন, কত সালে বলো, কত সাল? বেঙ্গল গেজেট 1870, না, গন্ডগোল হচ্ছে তোমাদের, বলো কত সালে, কত সালে আমাকে বলো, যাও, এটা আমি হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমাকে কমেন্ট করে জানাবে, শোনো। আচ্ছা এবার শোনো, মনে রাখবে হিন্দু পেট্রিয়ট, হিন্দু পেট্রিয়ট এইটা হরিশচন্দ্র মুখার্জির লেখা, হরিশচন্দ্র মুখার্জি। আর এখানে নীল বিদ্রোহ সম্বন্ধে প্রথম বলা হয়, পরীক্ষার প্রশ্ন। তাহলে মনে রাখবে হিন্দু পেট্রিয়ট হচ্ছে হরিশচন্দ্র মুখার্জি, আর এখানে প্রথম নীল বিদ্রোহের কথা বলা হয়েছিল, পরীক্ষায় প্রশ্ন। তাহলে নীল বিদ্রোহের কথা প্রথম কোন পত্রিকায় বলা হয়েছিল? তোমার উত্তর হবে হরিশচন্দ্র মুখার্জির হিন্দু পেট্রিয়ট পত্রিকা, ইয়েস। নেক্সট, তারপরে শোনো, পরীক্ষাতে প্রশ্ন করে, পরীক্ষাতে প্রশ্ন করে মিরাতুল আকবর এবং সংবাদ কুমুদি, এর কার লেখা? উত্তর হবে রাজা রামমোহন রয়, রাজা রামমোহন রয়, রাজা রামমোহন রায়ের লেখা হচ্ছে মিরাতুল আকবর। মনে রাখবে তোফাত উল, তোফাতুল মহউদ্দিন, তোফাতুল মহউদ্দিন এটাও হচ্ছে রাজা রামমোহন রায়ের লেখা একটা বিখ্যাত পত্রিকা। তাহলে তোফাতুল মহউদ্দিন, সংবাদ কুমুদি, বাংলা হেরাল্ড, মিরাতুল আকবর, এগুলো সব রাজা রামমোহন রায়ের লেখা বিখ্যাত পত্রিকা। মনে রাখবে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? মনে রাখবে আকবর দ্বিতীয় দিয়েছিল। তাহলে আকবর দ্বিতীয় রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল, খুব ভালো করে মনে রাখবে। নেক্সট বলো, নিম্নলিখিত প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিল? উত্তর করো, তারপরে ডিএনএ করব আমি, ইয়েস। উত্তর করো, উত্তর করো, উত্তর করো, ইয়েস। উত্তর হবে জওহরলাল নেহেরু। এবার ভালো করে শুনবে, এবার ভালো করে ডিএনএটা ভালো করে শুনবে, তাহলে ভালো হবে। শোনো ডিএনএটা শোনো ভালো করে। আচ্ছা, ইন্দিরা গান্ধী সম্বন্ধে মনে রাখবে ইন্দিরা গান্ধী হচ্ছে প্রথম, প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিল কে? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী সম্বন্ধে মনে রাখবে যে ইন্দিরা গান্ধী 1975-এ ইমার্জেন্সি লাগু করেছিল, ইমার্জেন্সি লাগু করে, লাগু করে। তাহলে এর সম্বন্ধে ইন্দিরা গান্ধী সম্বন্ধে মনে রাখবে অপারেশন, অপারেশন ব্লু স্টার, অপারেশন ব্লু স্টার কার সঙ্গে যুক্ত? অপারেশন ব্লু স্টার কার সঙ্গে যুক্ত? মনে রাখবে ইন্দিরা গান্ধীর সঙ্গে যুক্ত অপারেশন ব্লু স্টার। মনে রাখবে ইন্দিরা গান্ধীর সমাধিকে কি বলা হয়? মনে রাখবে শক্তি স্থল বলা হয়, শক্তি স্থল বলা হয় ইন্দিরা গান্ধী সমাধিকে। মনে রাখবে, সেই সঙ্গে মনে রাখবে ইন্দিরা গান্ধীর বিখ্যাত মানে বইটার নাম কি? মাই ট্রুথ, মাই ট্রুথ। বলো একটু কনফার্ম করো এতগুলো পয়েন্ট মনে আছে কিনা বলো। অ্যাকচুয়ালি দেখো আমি তোমাকে পুরো ভরিয়ে দিতাম, কিন্তু লেখার জায়গা নেই, বুঝলে? ইয়েস, তাহলে কি কি বললাম? প্রথম ভারতের মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী, 1975-এ ইমার্জেন্সি লাগু করেছিল ইনি। অপারেশন ব্লু স্টার পরীক্ষায় কতবার দিয়েছে ঠিক নেই, কার সঙ্গে যুক্ত? উত্তর হবে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর সমাধিকে বলা হয় শক্তি স্থল বলা হয়। ইন্দিরা গান্ধীর ইয়ের নাম কি? মাই ট্রুথ, মাই ট্রুথ হচ্ছে ইন্দিরা গান্ধীর মানে তোমার ইয়েটার নাম হলো। আচ্ছা নেক্সট, তারপরে শোনো, তারপরে এবার শোনো, জওহরলাল নেহরু সম্বন্ধে একটা পয়েন্ট মনে রাখবে, পরীক্ষাতে খুব আসে, মনে রাখবে 1929 সালে লাহোর অধিবেশন, লাহোর অধিবেশন, লাহোর অধিবেশন, যা এদিকে আর লেখা হয় না, তোমরা জানো যে আমার ছিঁড়াখোড়া চ্যানেল। আচ্ছা, এটা অধি বেকার তালবিস দন্ত না, অধিবেশন, হ্যাঁ
লাহোর অধিবেশন। মনে রাখবে এইখানে কি হয়েছিল, এইখানে প্রথম কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট, পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বরাজের দাবি করা হয়, পূর্ণ সমাজের দাবি করা হয় হলো। তারপরে এখানে ডিসাইড করা হয় 26শে জানুয়ারি 1930 সালে ভারতের স্বাধীনতা ঘোষণা করা হয়। একটু কনফার্ম বলো, বুঝতে পেরেছো কি না? তাহলে 26শে জানুয়ারি 1930 সালে যে ভারতের স্বাধীনতা হবে এটা ঘোষণা করা হয়েছিল কোথায়? লাহোর অধিবেশনে। তারপর শোনো ভাইরা, তারপর শোনো, তারপর মনে রাখবে কোন নদীর ধারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়? রাবি নদীর তীরে। মনে রাখবে মনমোহন সিংয়ের বিখ্যাত বইটির নাম হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া, চেঞ্জিং ইন্ডিয়া। তাহলে চেঞ্জিং ইন্ডিয়া এইটা কার? তোমার উত্তর হবে ডক্টর মনমোহন সিং। মনে রাখবে জওহরলাল নেহরু সম্বন্ধে মনে রাখবে, কি মনে রাখবে বলো? মনে রেখো ডিসকভারি অফ ইন্ডিয়া, ডিসকভারি অফ ইন্ডিয়া এটা কার বলো? তোমার উত্তর হবে স্যার জওহরলাল নেহরু। একটু কনফার্ম করবে ভাই এবং বোনেরা যে তোমরা বুঝতে পেরেছো কি না, ইয়েস আর নো। একটু কনফার্ম করবে এতগুলো পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো কি না, ইয়েস আর নো। নাফিসা বলছে ইয়েস স্যার, অল ক্লিয়ার, গুড। মনমোহন সিং সম্বন্ধে মনে রাখবে মনমোহন সিং হচ্ছে এমন একটা প্রাইম মিনিস্টার যিনি যিনি নাকি আরবিআইয়ের গভর্নর ছিলেন। মনমোহন সিং সম্বন্ধে মনে রাখবে ইনি হচ্ছে আরবিআইয়ের গভর্নর ছিলেন। মনে রাখবে ভারতের অর্থনৈতিক সংস্কারের, কি বললাম, ভারতের অর্থনৈতিক সংস্কারের যদি বলা হয় অগ্রদূত কাকে বলা হয়? অগ্রদূত কাকে বলা হয়? তখন যদি সেখানে কোনো অপশন না থাকে তখন তুমি মনমোহন সিং উত্তর করবে। তাহলে ভারতের অর্থনৈতিক উন্নতির অগ্রদূত কাকে বলা হয়? তখন সেখানে যদি মনমোহন সিং থাকে, মনমোহন সিং তুমি উত্তর করবে। এইটা কোনো একটা এক্সামে ছিল আমার মনে পড়ছে, রাইট, মনমোহন সিং। মনে রাখবে এলপিজি, এলপিজি সময়ে আমাদের যারে কিরে আমাদের মনমোহন সিং আর নরসিমা রাও এরা দুজন ছিলেন। এলপিজি মডেল 1991-92 দিকে হয়। এতগুলো পয়েন্ট মনে রাখবে। মাত্র 19 দিনকার খাবার ছিল। আচ্ছা, তাহলে কি বললাম, ইয়েস। নেক্সট ভাই এবং বোনেরা, নেক্সট চলো শুরু করা যাক। সিম সিম জাদু বলো। আজকের 5 নম্বর প্রশ্ন উত্তর করো। তারপরে আমি তো ডিএনএ করব, শুধু তুমি দেখে যাও আর শুধু পড়ে যাও। নো ওয়ান লাইনার, অনলি ডিএনএ। ইয়েস বিষ্ণু, তোমরা 4টে পরীক্ষায় দেখলে, পরপর 4টে পরীক্ষায় 5টা পরীক্ষায় দেখলে, এসএসসি, এসএসসি সিপিও, এসআইএ দেখলে, সিজিএলএ দেখলে, তারপরে তোমরা সিএইচএসএল পরীক্ষায় দেখলে, তারপর তোমরা পিএসসি মিসলিনিয়াস পরীক্ষায় দেখলে। পুরো আমার এই ভাঙাচোরা চ্যানেলের কেরামতি তোমরা দেখলে, পুরো হুবহু কমন। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে মৃত্যু প্রথম কার ঘটে? এটা আমি উত্তর বলছি, শোনো। উত্তর হবে, সবাই তোমরা রাইট বলেছো, জাকির হোসেন। এবার ভালো করে শুনবে। যদি বলে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি, উত্তর করো। ভারতের ভারতের প্রথম ভারতের প্রথম মুসলিম মুসলিম প্রেসিডেন্টের নাম বলো, তাড়াতাড়ি বলো। ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্টের নাম বলো। ইয়েস, উত্তর হবে জাকির হোসেন। আচ্ছা শোনো, যদি বলে ভারতবর্ষের দ্বিতীয় মুসলিম প্রেসিডেন্টের নাম, তখন তোমার উত্তর হবে ফখরুদ্দিন আলী আহমেদ। মনে রাখবে ইমার্জেন্সির সময়ে 1975-এ
ওই সময় প্রেসিডেন্ট কে ছিল? এটা পরীক্ষায় খুব দেয়। ইমার্জেন্সির সময়ে প্রেসিডেন্ট কে ছিল, রাষ্ট্রপতি কে ছিল? উত্তর হবে ফখরুদ্দিন আলী আহমেদ। ফখরুদ্দিন আলী আহমেদ মানে ইমার্জেন্সির সময়ে ইনি প্রেসিডেন্ট ছিলেন। হলো? তারপরে শোনো, তারপরে যদি বলা হয় এই প্রশ্নই যদি তোমাকে ঘুরিয়ে দেয়, এই প্রশ্নই যদি বলে যে ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন, যদি বলে দ্বিতীয়, প্রথম না বলে যদি বলতো দ্বিতীয়তে কার মৃত্যু ঘটে, বলো। রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে দ্বিতীয়বারে কার মৃত্যু ঘটে? তখন তোমার উত্তর বাধ্য হয়ে তোমাকে আনসার করতে হতো ফখরুদ্দিন আলী আহমেদ। ইয়েস, ফখরুদ্দিন আলী আহমেদ দ্বিতীয় যে রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে মৃত্যু হয়, দ্বিতীয়, প্রথম নয়, দ্বিতীয়। ভিভি গিরি সম্বন্ধে সিজিএলে প্রশ্ন দেয়, ভালো করে শুনবে। যদি বলা হয় প্রথম প্রথম কার্যনির্বাহী কার্যনির্বাহী যা, ওদিকে আর লেখা হয় না, তোমরা ভালো করেই জানো, এখানে লিখছি, হ্যাঁ, মনে রাখবে। তাহলে ভারতের প্রথম, আচ্ছা এখানে লিখে দিই, শোনো। ভারতের প্রথম ভারতের প্রথম কার্যনির্বাহী রাষ্ট্রপতির নাম কি? তখন তোমার উত্তর কি হবে, বলো। ভারতের প্রথম কার্যনির্বাহী রাষ্ট্রপতির নাম যদি জিজ্ঞেস করা হয়, তখন তোমার উত্তর কি হবে? ইন্ট্রিম প্রেসিডেন্ট বলা হয় ইংলিশে। তাড়াতাড়ি উত্তর বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমি দেখছি তোমাদের কোয়েশ্চেন। বলো, মাসুদ, বিষ্ণু, নাফিসা, বিজি মাস্টার গাইড, ইস্টার্ন ইন্ডিয়া, পরিমণি, তাড়াতাড়ি বলো, সুরজিৎ, পরমা মান্ডি, তাড়াতাড়ি বলো। ইয়েস, তখন তোমার উত্তর হবে ভিভি গিরি। তাহলে প্রথম যদি বলা হয় ভারতের প্রথম কার্যনির্বাহী রাষ্ট্রপতির নাম, তখন তোমার উত্তর হয়ে যাবে ভিভি গিরি। প্রশ্নতে দিয়েছে এটা। তারপরে শোনো, তারপরে একটা জিনিস মনে রেখো, যে আমাকে তোমরা বলো 71 নম্বর আর্টিকেলে কি লেখা আছে? আমাকে তোমরা বলো 143 নম্বর আর্টিকেলে কি লেখা আছে? আমাকে তোমরা বলো 71 নম্বর আর্টিকেল, ওয়ান 143 নম্বর আর্টিকেল। আর আমাকে বলবে তোমরা আর আমাকে তোমরা বলবে প্রেসিডেন্ট, তাই তো। আর আমাকে বলবে 61 নম্বর আর্টিকেলে কি লেখা আছে। এই তিনটে আর্টিকেল সম্বন্ধে আমাকে তোমরা জানাবে, আমি জানি না, তোমাদের কাছে শিখবো। বলো, তাড়াতাড়ি বলো, 71 নম্বর আর্টিকেলে কি লেখা আছে বলো। 143 নম্বর আর্টিকেলে কি লেখা আছে বলো। আর 61 নম্বর আর্টিকেলে কি লেখা আছে বলো। চটপট বলো, বলো। ইয়েস, 61 নম্বর আর্টিকেলে লেখা আছে রাষ্ট্রপতির অর্থাৎ প্রেসিডেন্টের ইমপিচমেন্ট ইমপিচমেন্ট সম্বন্ধে লেখা আছে। 143 নম্বর আর্টিকেলে কি আছে বলো। আর 71 নম্বর আর্টিকেলে কি লেখা আছে বলো। সিলেকশন অফ প্রেসিডেন্ট ভাই, না বিষ্ণু, 71 নম্বর আর্টিকেল তুমি ভুল বললে। বিষ্ণু ভুল হলো ভাই, বিষ্ণু ভুল হলো। সবাই ওই একটাই বলছে। আরে ভাই, 61 নম্বর আর্টিকেলটা 3 নম্বরে আছে। তোমরা প্রথমে কেন উত্তর দিচ্ছ? প্রথমে এইগুলো উত্তর দাও। সবাই 61 61 61। আরে ভাই, প্রথমে এগুলো উত্তর দাও আগে। 71 নম্বর আর্টিকেলে বলা আছে, যদি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে বা নির্বাচন নিয়ে যদি কোনো সমস্যা হয়, সেটাকে সলভ করবে সুপ্রিম কোর্ট। তাহলে কি বললাম? রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন নিয়ে যদি কোনো ঝামেলা বাঁধে, তাহলে সুপ্রিম কোর্ট সেটা সমাধান করবে। 143 নম্বর আর্টিকেলে বলা আছে যে রাষ্ট্রপতি যদি চায়, সে সুপ্রিম কোর্টের কাছ থেকে সে কি নিতে পারে? অ্যাডভাইস নিতে পারে, অ্যাডভাইস নিতে পারে। হলো? তাহলে 71 নম্বর আর্টিকেলে লেখা আছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন নিয়ে যদি কোনো ঝামেলা হয়, তাহলে সুপ্রিম কোর্ট সেগুলি সমাধান করবে। 143 নম্বর আর্টিকেলে বলা আছে প্রেসিডেন্ট যদি চায়, রাষ্ট্রপতি যদি চায়, তাহলে সে সুপ্রিম কোর্টের কাছে অ্যাডভাইস অর্থাৎ উপদেশ চাইতে পারে। একটু কনফার্ম করবে এতগুলো পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো কি না? ইয়েস আর নো? ইয়েস, ইয়েস। নেক্সট বলো।
উত্তর বলো। 7 নম্বর প্রশ্ন উত্তর বলো, বলো কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? উত্তর বলো। ইয়েস, উত্তর হবে তোমার কিডনি। ইয়েস, কিডনি। এবার শোনো, আচ্ছা তাহলে একটা পয়েন্ট মনে রেখো, পরীক্ষাতে আসে অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল অ্যাড্রিনাল গ্রন্থি মানবদেহে কোথায় থাকে বলো? অ্যাড্রিনাল গ্রন্থি মানবদেহের কোথায় থাকে আমাকে উত্তর করো। প্রথমে উত্তর করো, শোনো, প্রথমে আমাকে তোমরা উত্তর করবে অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে, অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে। তারপর আমাকে উত্তর করবে ইমার্জেন্সি। ইমার্জেন্সি ইমার্জেন্সি গ্ল্যান্ড কাকে বলে? ইমার্জেন্সি গ্ল্যান্ড কাকে বলে? আমাকে বলো ইমার্জেন্সি গ্ল্যান্ড কাকে বলে, অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে। আর একটা প্রশ্নের উত্তর বলো আমাকে, যে এপিনেফ্রিন, দন্তেনেকা এপিনেফ্রিন ও নর এপিনেফ্রিন, এপিনেফ্রিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? এই 3টে প্রশ্নের উত্তর আমাকে করো, বলো। আমাকে বলবে অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে। আমার স্টুডেন্টগুলো রাইট বলে দিয়েছে স্যার, কিডনিতে থাকে। ইয়েস, ইমার্জেন্সি গ্রন্থি বা ফিয়ার অ্যান্ড ফাইট গ্রন্থি, এই অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয়, অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয়। এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন হরমোন এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকেই ক্ষরিত হয়। বলো এই এতগুলো পয়েন্ট বুঝতে পেরেছো কিনা বলো, সংক্ষেপে বলো। তাহলে এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন হরমোন ক্ষরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। কিডনিতে অ্যাড্রিনাল গ্রন্থি থাকে। ইমার্জেন্সি বা ফিয়ার এবং ফাইট গ্রন্থি বলা হয়, অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয়। এতগুলো পয়েন্ট তোমার ক্লিয়ার কিনা একটু বলো, ইয়েস আর নো। তাহলে বাকি গ্রন্থিগুলো আমি ডিসকাশন করব। যদি এতগুলো পয়েন্ট তোমার ঠিক থাকে তাহলে আমাকে কনফার্ম করো, দেন আমি বাকি গ্রন্থিগুলো সম্বন্ধে সংক্ষেপে বলবো, তোমরা শুনবে। সবাই বলছে ইয়েস, ইয়েস, আচ্ছা, ইয়েস, গুড। তাহলে শোনো অগ্নাশয়, শোনো অগ্নাশয় কি স্যার, অগ্নাশয় সম্বন্ধে পরীক্ষায় কি দেয় স্যার, ভালো করে শোনো। অগ্নাশয়ের আর একটা নাম হচ্ছে প্যাংক্রিয়াস। অগ্নাশয়ের আর একটা নাম হচ্ছে তোমার প্যাংক্রিয়াস, ইংলিশে বলা হয় প্যাংক্রিয়াস। পরীক্ষায় প্রথম প্রশ্ন কি দেয় ভালো করে শুনবে, বলবে মানবদেহে পাতার মতো দেখতে, পাতার মতো দেখতে একটা গ্রন্থির নাম, তখন তোমার উত্তর হয়ে যাবে অগ্নাশয় বা প্যাংক্রিয়াস। অগ্নাশয় বা প্যাংক্রিয়াস হচ্ছে পাতার মতো দেখতে, হলো। দ্বিতীয় প্রশ্ন দেবে মিশ্র গ্রন্থি কাকে বলা হয়? মিশ্র গ্রন্থি কাকে বলে? তখন তোমার উত্তর হবে অগ্নাশয়কে বলে। তারপরে প্রশ্ন দেবে তোমাকে অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে কি হরমোন ক্ষরিত হয়? উত্তর হবে তোমার ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। তাড়াতাড়ি বলো এতগুলো পয়েন্ট তোমার ঠিক আছে কিনা। তাহলে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। একটু কনফার্ম করো, বুঝতে পারছো তো, বোধগম্য হচ্ছে তো? যদি হয় তাহলে আমি আরও নেক্সট তোমাকে ইনফরমেশন জানাবো। মাসুদ আচ্ছা বলছে ইয়েস, ইয়েস। আচ্ছা শোনো, এবার শোনো, তাহলে মনে রাখবে এই অগ্নাশয় গ্রন্থি, এই অগ্নাশয় গ্রন্থিটা কে প্রথম ডিসকভার করে?
কে প্রথম ডিসকভার করে, প্রথম ডিসকভার কে করে, তখন তোমার উত্তর হবে স্যার এটা ডিসকভার করে ল্যাঙ্গারহ্যান্স, ল্যাঙ্গারহ্যান্স। তাহলে ল্যাঙ্গারহ্যান্স নামে একটা বিজ্ঞানী প্রথম এই গ্রন্থিটা ডিসকভার করে বা খোঁজ করে। তারপরে শোনো, তারপরে মনে রাখবে যে আমাদের রক্তে, আমাদের রক্তে আমাদের গ্লুকোজ, আমাদের দেহে গ্লুকোজ থাকে, এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, গ্লাইকোজেন, যা গ্লাইকোজেন। শোনো, পরীক্ষাতে প্রশ্ন দিয়েছে মানবদেহে সঞ্চিত খাদ্য কি হিসাবে সঞ্চিত থাকে, বলো উত্তর বলো। মানবদেহে, আমাদের মানবদেহে কি হিসাবে আমাদের খাদ্য সঞ্চিত থাকে, তখন তোমার উত্তর হয়ে যাবে গ্লাইকোজেন হিসাবে। কোথায় সঞ্চিত থাকে, তখন তোমার উত্তর হবে লিভার অর্থাৎ যকৃতে। তাহলে কি বললাম, গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে, তখন তোমার উত্তর হবে স্যার লিভার অথবা যকৃতে থাকে। এবার শোনো, আর এই গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিবর্তন করে কে, তখন তোমার উত্তর হবে স্যার ইনসুলিন। তাহলে কি বললাম, ইনসুলিন। তাহলে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে কে, উত্তর হবে স্যার ইনসুলিন। আর এই মানবদেহে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়, উত্তর হবে লিভার বা যকৃতে। একটু কনফার্ম করো, বুঝতে পেরেছো তো? এবার শোনো, মনে রাখবে, সেই প্রসঙ্গে মনে রাখবে, কি মনে রাখবে দেখো, যদি রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তাহলে সেটা আমাদের কি রোগ হয়, উত্তর হবে ডায়াবেটিস, ডায়াবেটিস মেলিটাস, মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, হলো। এবার শোনো, পরীক্ষাতে ইয়েস ইয়েস ডায়াবেটিস মেলিটাস, ইস্টার্ন ইন্ডিয়া, ইউ আর রাইট, গুড। পরীক্ষাতে একটা প্রশ্ন বারবার দিচ্ছে, বলো ইনসুলিন, ইনসুলিন কে আবিষ্কার করে আমাকে বলো, কে ডিসকভার করে, কে খোঁজ করে, ইনসুলিন কে আবিষ্কার করে বলো। আর ইনসুলিন কে আবিষ্কার করে আমাকে বলো, তাড়াতাড়ি বলো। ইয়েস বিপ্লব, ইউ আর রাইট, উত্তর হবে বেন্টিং ও বেস্ট। ইয়েস, বেন্টিং ও বিস্ট, বেন্টিং এবং বিস্ট নামে সায়েন্টিস্ট প্রথম আবিষ্কার করে। ইয়েস, আচ্ছা মনে রাখবে ইনসুলিন তৈরি করার জন্য জিঙ্ক, ইনসুলিন তৈরিতে জিঙ্ক সাহায্য করে, ইনসুলিন তৈরিতে জিঙ্ক সাহায্য করে। সিজিএল পরীক্ষার প্রশ্ন, ইনসুলিন তৈরিতে জিঙ্ক সাহায্য করে। ইয়েস, নেক্সট। আচ্ছা আচ্ছা বলো, অন্ত মানে হচ্ছে স্টোমাক, এই বলো দেখি। অন্ত মানে হচ্ছে ইন্টেস্টাইন, ইনটেস্টাইন, ইনটেস্টাইন দু প্রকার, দু প্রকার মানে কি দুটো ভাগ, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত আর একটা হচ্ছে বৃহদান্ত, বৃহদান্ত। আচ্ছা বলো, ক্ষুদ্রান্তের কাজ বলো আর বৃহদান্তের কাজ বলো, বলো বলো। জলের পূর্ণ শোষণ কে করে, জলের পূর্ণ শোষণ, সিজিএল পরীক্ষার প্রশ্ন, সিজিএল পরীক্ষার প্রশ্ন, জলের পূর্ণ শোষণ কে করে, জলের পূর্ণ শোষণ কে করে বলো, জলের পূর্ণ শোষণ কে করে। শোনো ভাই, আমি কিন্তু পারি না যে ক্লার্কশিপের পরীক্ষা, রেলের পরীক্ষা, সিজিএলের পরীক্ষা, ডাব্লিউবিসিএস এর পরীক্ষা, আমি ওসব কিছু কোনোদিন করব না। আমি এমনভাবে পড়াবো তুমি যে পরীক্ষায় দাও সে পরীক্ষা তুমি মানে তোমার মোটামুটি মানে কাজ হয়ে যাবে। তোমার পরীক্ষা ক্লিয়ার করার জন্য মোটামুটি আমি তোমাকে হেল্প করে দেবো, তোমার কাজ হয়ে যাবে। আমি সব পরীক্ষার জন্য পড়াই, তুমি যে পরীক্ষার জন্য পড়বে, বুঝতে পেরেছ? শোনো, তাহলে ক্ষুদ্রান্তের বৃহদান্তের কাজ হচ্ছে জলের পূর্ণ শোষণ করা, পরীক্ষার প্রশ্ন। আর ক্ষুদ্রান্তের কাজ কি, পরীক্ষাতে এসেছে ক্ষুদ্রান্তের কাজ। শোনো, ক্ষুদ্রান্তের কাজ হচ্ছে খাবারের যত নিউট্রেন্ট থাকে, যত নিউট্রেন্ট থাকে, যত নিউট্রেন্ট, যত নিউট্রেন্ট থাকে সেগুলিকে শোষণ করে, সেগুলিকে শোষণ করে। আর একটা সিজিএলে পরীক্ষায় বারবার দেয় যে খাবারের কমপ্লিট ডাইজেশন, কমপ্লিট ডাইজেশন কোথায় সম্পূর্ণ হয়, খাবারের
পুরোপুরি পাচন কোথায় সম্পূর্ণ হয়? তখন উত্তর হবে এই ক্ষুদ্রান্তে, হলো ক্ষুদ্রান্তে। নেক্সট বলো, উত্তর বলো। প্রথমে আমাকে বলবে 44 নম্বর প্রশ্নতে আমাকে প্রথমে বলবে 44 নম্বর আর্টিকেলে কি লেখা আছে। 44 নম্বর প্রশ্নটা সমাধান করার আগে আমাকে বলো 44 নম্বর আর্টিকেলে কি লেখা আছে। তারপর আমাকে বলো এইটা প্রথম কোন রাজ্য লাগু করে, এইটা প্রথম কোন রাজ্য লাগু করে। এই দুটো প্রশ্নের উত্তর আগে দাও। না, আমার কথা কিন্তু শুনতে হবে তোমাদেরকে। আমি প্রথম প্রশ্ন বলেছি, আমার কথা, আমার পড়ানোর স্টাইল কিন্তু আলাদা। প্রথমে আমাকে বলবে 44 নম্বর আর্টিকেলে কি লেখা আছে, তারপর বলবে আমাকে কোন রাজ্য এটা প্রথম লাগু করে। এই দুটো প্রশ্নের উত্তর আমাকে বলো। ইয়েস, উত্তর হবে ইউনিফর্ম সিভিল কোড। তাহলে ইউনিফর্ম সিভিল কোড এইটা 44 নম্বর আর্টিকেলে বলা আছে। এবার আমাকে বলো প্রথম ইউসিসি কোন রাজ্য লাগু করে, উত্তর বলো তাড়াতাড়ি বলো। ইউনিফর্ম সিভিল কোড প্রথম কোন রাজ্য লাগু করে? দুটো প্রশ্ন আমাকে বলো, চলো দুটো প্রশ্ন বলো। জিএসটি প্রথম কোন রাজ্য লাগু করে, তারপর বলো ইউনিফর্ম সিভিল কোড কোন রাজ্য প্রথম লাগু করে। এই দুটো প্রশ্নের উত্তর আমাকে বলো, চলো এই দুটো প্রশ্নের উত্তর আমাকে বলো, ফটাফট বলো, ফটাফট। এটা বলো কোন রাজ্য প্রথম লাগু করে, আর এইটা বলো কোন রাজ্য প্রথম লাগু করে, তাড়াতাড়ি বলো। ইয়েস, জিএসটি প্রথম লাগু করে সেটা হচ্ছে আসাম। আর ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড প্রথম লাগু করে গোয়া। ইউনিফর্ম সিভিল কোড প্রথম লাগু করে সেটা হচ্ছে গোয়া। গোয়া, ইয়েস 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 ইয়েস, গুড 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 গুড, সাবাস। চলো এবার এবার এইটার ডিএনএ করি, শোনো। তাহলে বলছে শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিল, উত্তর হবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং সম্বন্ধে সংক্ষেপে শোনো। লর্ড ক্যানিং, মনে রাখবে লর্ড ক্যানিং 1857 সালে মহাবিদ্রোহের সময় ছিলেন। মহাবিদ্রোহের সময় প্রথম ছিলেন, মনে রাখবে। তারপরে মনে রেখো লর্ড ক্যানিং 1861 সালে হাইকোর্ট হাইকোর্ট অ্যাক্টের সময় ইনি প্রথম ছিলেন। আর প্রথম হাইকোর্ট কলকাতা, মুম্বাই আর মাদ্রাজে তৈরি করা হয়। তাহলে 1861 সালে হাইকোর্ট যখন হয়, হাইকোর্ট অ্যাক্ট, তখন ছিল কে? তোমার লর্ড ক্যানিং ছিল। আর অ্যাক্টের পরে 1862 সালে হাইকোর্ট তৈরি হয় কলকাতা, মুম্বাই, মাদ্রাজ। তারপরে শোনো, তারপরে মনে রেখো লর্ড ক্যানিং ইন্ডিয়ান ইন্ডিয়ান পেনাল কোড, পিএনএল পেনাল কোড চালু করেছিল, হলো। তারপরে মনে রেখো লর্ড ক্যানিং সম্বন্ধে মনে রেখো বা বাংলা বাংলা রেন্ট বাংলা রেন্ট অ্যাক্ট করেছিল। পরীক্ষায় খুব দিয়েছে, তোমরা না পড়লে পারবে না। কত সালে? 1859, 1859-এ। তাহলে 1859-এ বাংলা রেন্ট অ্যাক্ট করেছিল 1859 সালে। পরীক্ষার প্রশ্ন এটা। তাহলে বাংলা রেন্ট অ্যাক্ট কত সালে? আমি বললাম 1859। তারপর শোনো, লর্ড ক্যানিং আর কি চালু করেছিল? লর্ড ক্যানিং ডকট্রিন অফ ল্যাবস, ডকট্রিন অফ ল্যাবস এটাকে বন্ধ করেছিল। কে? লর্ড ক্যানিং। তাহলে কি কি বললাম? ইউসিসি প্রথম উত্তরাখণ্ড হবে ফার্স্ট। আচ্ছা, কিন্তু আমি, আচ্ছা, ইউসিসি প্রথম উত্তরাখণ্ড হবে। অমিত বলছে ইউসিসি প্রথম উত্তরাখণ্ড হবে, কিন্তু আমি তো জানি ভাই গোয়াই প্রথম শুরু করেছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। আমি তো জানি গোয়া গোয়া প্রথম ইমপ্লিমেন্ট, বলেছি ইমপ্লিমেন্ট, আমি তো জানি গোয়াই করেছে। তাহলে কি বললাম? 1857 সালে মহাবিদ্রোহের সময় কে ছিল? লর্ড ক্যানিং। 1861 সালে যখন তোমার হাইকোর্ট অ্যাক্ট পাস হয়,
তখন লর্ড ক্যানিং ছিল। 1862 সালে কলকাতা মুম্বাই মাদ্রাজে তোমার হাইকোর্ট তৈরি করা হয়। ইন্ডিয়ান পেনাল কোড তৈরি করেছিল ওই সময় লর্ড ক্যানিং। বাংলা রেন্ট অ্যাক্ট 1859 সালে পাশ হয়েছিল লর্ড ক্যানিংয়ের সময়। ডকট্রিন অফ ল্যাবস এইটাকে বিলুপ্ত করেছিল কে? লর্ড ক্যানিং। এতগুলো প্রশ্ন। বিপ্লব বলছে চালাও ফুর্তি, সবাই লাইক করো। থ্যাংক ইউ বিপ্লব, থ্যাংক ইউ। তারপরে শোনো, তারপরে মনে রেখো লর্ড ক্যানিং সম্বন্ধে মনে রেখো ক্রিমিনাল কোড এটাও চালু করেছিল কে? লর্ড ক্যানিং চালু করেছিল। হলো নেক্সট। এ মা কি হলো? তারপরে শোনো, তারপরে লর্ড ডালহৌসি সম্বন্ধে মনে রাখবে। লর্ড ডালহৌসি কি করেছিল? ডকট্রিন অফ ল্যাবস চালু করেছিল। তারপরে লর্ড ডালহৌসি পোস্টাল সিস্টেম করেছিল। লর্ড ডালহৌসি তোমার রেলওয়ে সিস্টেম চালু করেছিল। লর্ড কার্জন সম্বন্ধে মনে রাখবে বঙ্গভঙ্গ আন্দোলন 1905-এর সময় ইনি ছিলেন। আর লর্ড মাউন্টব্যাটেন সম্বন্ধে মনে রাখবে যখন ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয় তখন মাউন্টব্যাটেন প্ল্যান বা 3 জুন প্ল্যান বলা হয় বা ডিকি বার্ড প্ল্যান বলা হয়। এর মাধ্যমে বাংলা ও পাকিস্তান ভাগ হয়। এতগুলো পয়েন্ট তোমাকে বললাম, আরও জায়গা থাকলে আরও পয়েন্ট আমি বলতাম না। একটা ক্লাসেই যদি এই প্রশ্নতে তোমরা চাও আমি 2 ঘন্টা বলি, 2 ঘন্টা কি 10 ঘন্টা বলি, তাহলে আমি 10 ঘন্টা চালাতে পারি একটা প্রশ্ন দিয়ে। বলো একটু কনফার্ম কিনা বলো, ইয়েস আর নো বলো, একটু কনফার্ম বলবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন? সরি ভাই, সরি, আমার একদম খেয়াল নেই। আমার চোখে খুব সমস্যা চলছে বুঝলে, তো আমার একদম খেয়াল নেই ভাই। সরি, আই এম এক্সট্রিমলি সরি। ইয়েস, গুড। নেক্সট বলো। ভারতে আগস্ট আন্দোলন কবে হয়েছিল? ফটাফট উত্তর করো, বলো। ভারতে আগস্ট আন্দোলন, বিপ্লব গুড, বিপ্লব, মাসুদ, সুমন, পূজা, বলো উত্তর বলো। ইয়েস, মনে রাখবে 9 আগস্ট 1942 সালে ভারত আগস্ট আন্দোলন হয়েছিল। আগস্ট আন্দোলন। আর এই সময় কে ছিল? মনে রাখবে লিন লিথগো ছিল এই সময় ভাইসরয়। হলো। তারপরে মনে রাখবে এই ভারত ছাড়ো আন্দোলন যেদিন হয় সেই একই দিনে তোমার কাকুরি ষড়যন্ত্র মামলাও করা হয়। কাকলি ষড়যন্ত্র মামলা ওই একই দিনে করা হয়, একই ডেটে। এটা কোন পরীক্ষার প্রশ্ন স্যার? এটা WBCS পরীক্ষার প্রশ্ন। একই ডেটে হয়েছিল কাকুরি ষড়যন্ত্র মামলা। ইয়েস। আরে 9 আগস্ট বিপ্লব, আমি ওই আগস্টের কথা বলছি, পরীক্ষার WBCS দিয়েছে এই 9 আগস্টই এটা হয়েছিল। ইয়েস। আর কাকুরি হয়েছিল অ্যাকচুয়ালি কত? 1925 সালে। ইউ আর রাইট, গুড। আচ্ছা, তারপরে শোনো ভাই, পরীক্ষাতে বলে যে ভারতের এমন একটা আন্দোলনের নাম করো যে আন্দোলনে কোনো নেতা ছিল না। তখন উত্তর হবে আগস্ট আন্দোলন। হলো। 1920 সালে নন কোঅপারেশন মুভমেন্ট হয়। আর এই সময়ে বাল গঙ্গাধর তিলককে মৃত্যু হয়। ওই জন্য এই সময়ে তিলক স্বরাজ ফান্ড তৈরি করা হয়। কত সালে পরীক্ষায় দিয়েছে? 1920 সালে। তাহলে বাল গঙ্গাধরের তিলকের মৃত্যু হয় 1920 সালে। যে নন কোঅপারেশন মুভমেন্ট হয় ওই সময়ে হয়। ওই জন্য তিলক স্বরাজ ফান্ড তৈরি করা হয়। কোন সময়ে? পরীক্ষার প্রশ্ন। উত্তর হবে, শোনো তাহলে কি বললাম, তিলক স্বরাজ, WBCS এর প্রশ্ন। তিলক স্বরাজ ফান্ড এই নন কোঅপারেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলনের সময় করা হয়। পরীক্ষায় বলেছে
কত লক্ষ টাকা জমা হয়? উত্তর হবে 1,00,000 টাকা জমা হয়। 1,00,000 টাকা জমা হয়। এটাও ডাব্লিউবিসিএসে দিয়েছে, এটাও ডাব্লিউবিসিএসে দিয়েছে। একটু কনফার্ম করো এতগুলো পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো কি না? ইয়েস আর নো, একটু কনফার্ম করো ভাই এবং বোনেরা, এতগুলো জিনিস তোমরা বুঝতে পেরেছো কি না? আমি এখনও শেষ হয়নি, এখনও তোমাকে বলবো, তাড়াতাড়ি বলো এতগুলো পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো কি না? ইয়েস আর নো। বটকৃষ্ণ বলছে এফবি ইনস্টা নেই। কাকে বলছো বটকৃষ্ণ তুমি এটা? আমাকে যদি বলো না আমার ফেসবুক রয়েছে, না আমার ইনস্টাগ্রাম রয়েছে, না আমার টুইটার রয়েছে, কোনো কিছু নেই, শুধুমাত্র রয়েছে হোয়াটসঅ্যাপ। তারপরে শোনো, তারপরে মনে রেখো 1930 সালে 12ই মার্চ, 1930 সালে 12ই মার্চ তোমার সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট চালু করা হয়। আর এটা শেষ করা হয় 1930 সালে 6 এপ্রিল শেষ করা হয়। পরীক্ষার প্রশ্ন, 1946-এ ক্যাবিনেট মিশন তৈরি করা হয়। তোমার 1946-এ ক্যাবিনেট মিশন এরা তৈরি করা হয়। আর ক্যাবিনেট মিশনের সময় প্রাইম মিনিস্টার কে ছিল? তখন তোমার উত্তর হবে ক্লিমেন্ট এটলি। সিজিএল পরীক্ষার প্রশ্ন, ক্লিমেন্ট এটলি। স্যার গ্রুপ করলে ক্লাস সবাইকে ইনফর্ম করতে সুবিধা আছে। আচ্ছা, ইস্টার্ন ইন্ডিয়া, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো চলো তোমাদের জন্য একটা গ্রুপই করা হবে, গ্রুপ। চলো বলো। দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকারের নাম বলো, ফটাফট উত্তর বলো। আচ্ছা, রবি টেগর, ইয়েস বিপ্লব, থ্যাংক ইউ। আচ্ছা, এবার শোনো ভালো করে, ভালো করে শুনবে। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত লেখা জিনিসগুলোর নাম তাড়াতাড়ি শোনো। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনে রাখবে পথের পাঁচালী, পথের পাঁচালী 1 নম্বর। 2 নম্বর মনে রাখবে অরণ্যক, অরণ্যক। 3 নম্বর মনে রাখবে আদর্শ, আদর্শ হিন্দু হোটেল। তারপরে মনে রাখবে 4 নম্বর মনে রাখবে পথের পাঁচালী, অরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, ইছামতি। তারপর 5 নম্বর মনে রাখবে অরণ্যক, চাঁদের পাহাড়। যেগুলো পরীক্ষাতে আসে সেগুলোই বলছি, চাঁদের পাহাড়। তাহলে কি বললাম, আমি কি বললাম ভালো করে শোনো ভাই এবং বোনেরা, ভালো করে শোনো। আমি বললাম পথের পাঁচালী, পথের পাঁচালী, অরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি আর চাঁদের পাহাড়। এতগুলো বই লিখেছিল তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পরীক্ষাতে বারবার আসে। ও ছি 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 ছি, সরি সরি, এটা বঙ্কিমচন্দ্র আছে, সরি সরি সরি, এগুলো বঙ্কিমচন্দ্র আছে, সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি, এটা বঙ্কিমচন্দ্র আছে। এগুলো সব হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এগুলো সব হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি এটা বঙ্কিমচন্দ্র দেখিনি, সরি, আই এম এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি।
তাহলে এই যতগুলো বই আমি লিখলাম তোমার উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী, অরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, চাঁদের পাহাড়। পরীক্ষাতে বারবার দেয়। ইয়েস 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 ইয়েস। তারপর শোনো, বঙ্কিমচন্দ্র শুনবে, রবীন্দ্রনাথ মনে রাখবে গোড়া, মনে রাখবে চণ্ডালিকা, মনে রাখবে রবীন্দ্রনাথ এর ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। কাজী নজরুল ইসলাম সম্বন্ধে মনে রাখবে বিষের বাঁশি, তারপর হচ্ছে অগ্নিবাণী বিষের বাঁশি। আর এর ছদ্মনাম হচ্ছে ব্যাঙাচি। ছদ্মনাম কি বলো? ব্যাঙাচি। তাহলে ছদ্মনাম হচ্ছে ব্যাঙাচি, বিষের বাঁশি, অগ্নিবাণী, কাজী নজরুল ইসলামের লেখা। তারপর শোনো, তারপরে মনে রেখো মোহাম্মদ ইকবাল সম্বন্ধে। মোহাম্মদ ইকবাল সারে জাহা সে আচ্ছা, সারে জাহা সে আচ্ছা, এইটা বিখ্যাত লেখক, উক্তিটার লেখককে সারে জাহা সে আচ্ছা আমাদের এই মোহাম্মদ ইকবাল লিখেছে। হলো? ইয়েস। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হয়ে যাবে? এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে তোমার দুটি দেশের উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কনফার্ম করো এতগুলো পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো কি না? ইয়েস আর নো, একটু কনফার্ম করো এতগুলো পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো কি না, একটু কনফার্ম করো ইয়েস আর নো। ইয়েস পরিমণি, ইউ আর রাইট, গুড পরিমণি, ইয়েস। এবার শোনো ভাই, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমি কিন্তু লাইভে তোমার চরম প্রবলেম, মানে লাইভ আমি ঢুকতে যাচ্ছি, হচ্ছে না। লাইভ আমি সেট করে রাখছি, সেটাতে প্রবেশ করতে যাচ্ছি, হচ্ছে না কেন? কেউ যদি জানো একটু আমাকে ইনফর্ম করবে তো ভাই। লাইভে আমি প্রবেশ করছি কিন্তু হচ্ছে না, যদি কেউ জানো ইনফরমেশন কেন কি প্রবলেম হচ্ছে আমাকে একটু বলবে, বলো। আর তোমরা একটু টেলিগ্রাম চ্যানেলে ভাই যুক্ত হয়ে যেও, নিচে লিংক দেওয়া আছে। ইয়েস বিপ্লব, আচ্ছা বলো। সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছিল? উত্তর করো। ইয়েস, উত্তর হবে নর্মদা। তিস্তা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, উৎপত্তি লাভ করেছে? উত্তর হবে জেমু গ্লেসিয়ার, জেমু হিমাবাহ। তিস্তা নদী জেমু হিমাবাহ থেকে উৎপন্ন হয়েছে। আচ্ছা, ব্রহ্মপুত্র থেকে মনে রাখবে, ব্রহ্মপুত্র নদী মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে। ব্রহ্মপুত্র উপনদী হচ্ছে ধানসিরি। আচ্ছা, ব্রহ্মপুত্রের উপনদীগুলো শোনো, পরীক্ষায় খুব দেয়। ধানসিরি, সুবর্ণরেখা, মানস, তারপরে তোমার হচ্ছে লোহিত, জিরিশিরি, ধানসিরি, সুবর্ণশিরি, মানস, লোহিত, তারপরে এগুলো সব আছে, বুঝলে? ধানসিরি, সুবর্ণশিরি, মানস, লোহিত, এগুলো সব তিস্তা নদীর উপনদী। তিস্তাকে তিব্বতে কি বলে পরীক্ষায় দেয়, আর অরুণাচল প্রদেশে কি বলে পরীক্ষা দেয়? দিহাং বলা হয় বা সিয়াং বলা হয়, অরুণাচল প্রদেশে বলা হয়। আর তিব্বতে বলা হয় তোমার সাংপো বলা হয়, তিব্বতে বলা হয় সাংপো, আর অরুণাচল প্রদেশে বলা হয় দিহাং বা সিহাং। বুঝতে পেরেছ? দিহাং বা সিহাং। তারপর শোনো, তারপরে এদিক দিয়ে গঙ্গা নদী, আর এদিক দিয়ে তোমার ব্রহ্মপুত্র নদী। এখানে ব্রহ্মপুত্র নদীকে বাংলাদেশে বলা হয় যমুনা বলা হয়, আর গঙ্গাকে বাংলাদেশে বলা হয় তোমার পদ্মা।
এরা মিলিত হয় এবং এদের নাম হয় তোমার মেঘনা। মেঘনা। আর এরা এখানে গিয়ে উৎপন্ন করে তোমার পৃথিবীর সবথেকে বড় ডেল্টা, নাম হচ্ছে সুন্দর, নাম হচ্ছে সুন্দরবন। আর সুন্দরবনকে রামসার সাইট ঘোষণা করা হয়েছে 2019 সালে। বলো এতগুলো পয়েন্ট বুঝতে পেরেছো কিনা বলো, ইয়েস আর নো, ইয়েস আর নো, তাড়াতাড়ি বলো, কনফার্ম করো, তাড়াতাড়ি কনফার্ম করো, দেন আমরা অন্যতে যাব। ইয়েস ইয়েস, গুড, ইয়েস ইয়েস, গুড গুড গুড। তাহলে এতগুলো পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। কী কী বললাম? সাংপো বলা হয় তিব্বতে ব্রহ্মপুত্রকে, অরুণাচল প্রদেশে বলা হয় দিয়াং বা সিয়াং, ধানসিঁড়ি, সুবর্ণশ্রী, মানস, লোহিত, এগুলো সব হচ্ছে তোমার ব্রহ্মপুত্র উপনদী। তারপর বললাম গঙ্গাকে, গঙ্গাকে বাংলাদেশে বলে পদ্ম, আর ব্রহ্মপুত্রকে বলে যমুনা, এরা মিলিত হয় মেঘনা নাম, আর এখানে উৎপন্ন করে তোমার সুন্দরবন। আর সুন্দরবনকে ন্যাশনাল রামসার সাইট ঘোষণা করা হয়েছে 2019 সালে। একটু কনফার্ম করবে ক্লিয়ার কিনা। সবিক বলছে ক্লিয়ার, গুড সবিক। এই কোয়েশ্চেনটা উত্তর করো, তাড়াতাড়ি বলে ফেলো। 11 নম্বর প্রশ্ন উত্তর করো, বলো। আই হ্যাভ আ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো ভাই এবং বোনেরা, তাড়াতাড়ি চটপট উত্তর করো। উত্তর হবে আমার বিপ্লব বলছে স্যার মার্টিন লুথার, আপনি রাইট করুন। আচ্ছা, পরীক্ষাতে একটা প্রশ্ন দেয়, পরীক্ষাতে বলবে বলো প্রথম অভারতীয়, প্রথম অভারতীয়, অভারতীয়, অভারতীয় যে কিনা ভারতরত্ন পায়, তাড়াতাড়ি বলো, ভারতরত্ন পান, এবং আমাকে বলো কত সালে পাই। উত্তর করো, তাড়াতাড়ি বলো বিপ্লব। প্রথম অভারতীয় যে ভারতরত্ন পায় আর কত সালে পায় বলো। বিপ্লব ভুল হলো, বিপ্লব সালটা ভুল হলো, তাড়াতাড়ি বলো বিপ্লব সালটাকে বলো। পরিমণি ভুল হলো। ইয়েস ইয়েস, সুমন ইউ আর রাইট, বলো। উত্তর হবে তোমার ইয়েস, উত্তর হবে তোমার খান, আব্দুল গফর খান। আচ্ছা হলো, নেলসন ম্যান্ডেলাকে দক্ষিণ ভারতের গান্ধী বলা হয়। আই রিপিট, নেলসন ম্যান্ডেলাকে দক্ষিণ ভারতের গান্ধী বলা হয়। কি বললাম? দক্ষিণ ভারতের, সরি দক্ষিণ আফ্রিকা, নট নট ভারত, দক্ষিণ আফ্রিকার গান্ধী বলা হয়, গান্ধী বলা হয়। তাহলে দক্ষিণ আফ্রিকার গান্ধী বলা হয় নেলসন ম্যান্ডেলাকে। আর নেলসন ম্যান্ডেলা 1990 সালে তোমার ভারতরত্ন পায়। হলো, আর একটা পয়েন্ট এখান থেকে মনে রাখবে, পরীক্ষাতে খুব দেয়, মনে রাখবে এই যে লুথার আছে না, মার্টিন লুথার, এই মার্টিন লুথার, এই সম্বন্ধে মনে রাখবে এই মার্টিন লুথার সব থেকে ইয়ংগেস্ট, সব থেকে ইয়ংগেস্ট, যাকে যাকে কিনা প্রথম, যাকে কিনা প্রথম শান্তিতে, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, নোবেল পুরস্কার দেওয়া হয়, নোবেল পুরস্কার। আমি মার্টিন লুথারের কথা বলছি, মার্টিন লুথার। তাহলে মার্টিন লুথার, আমি এর কথা বলছি, মার্টিন লুথারের কথা বলছি, সব থেকে ইয়ংগেস্ট যাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। লেটেস্ট পরীক্ষার প্রশ্ন, বুঝতে পেরেছো কি না একটু কনফার্ম করবে ভাই এবং বোনেরা, ইয়েস আর নো। দেন আমি প্রসিড করব নেক্সট কোয়েশ্চেনে। তাড়াতাড়ি কমেন্ট করো, বুঝতে পেরেছো কি না তাড়াতাড়ি কমেন্ট করো, নেক্সট আমি আনসার করব। ইয়েস, নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম। বিপ্লব ইউ আর রাইট, গুড। কনফার্ম করো এতগুলো পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো কি না, ইয়েস আর নো। ইয়েস, আচ্ছা স্যার সালটা কত? সালটা ঠিকই বলেছে 1990। ইয়েস, বলো। আমাকে প্রথমে বলবে তোমরা 25 নম্বর আর্টিকেলে কি বলা আছে, 25 নম্বর আর্টিকেলে কি বলা আছে প্রথম উত্তর করো, দেন এই প্রশ্নটার উত্তর আমাকে করবে। চলো
আমাকে প্রথমে বলো 25 নম্বর আর্টিকেলে কি লেখা আছে। হ্যাঁ 1987, ইয়েস। না 1990, ইয়েস ইয়েস। উত্তর হবে যে যার ইচ্ছা মতো ধর্ম পালন করতে পারে, 25 নম্বর আর্টিকেলে লেখা আছে। তারপরে শোনো, এখান থেকে পয়েন্ট মনে রেখো ভাইরা, শশাঙ্ক কোন বংশের লোক ছিল? উত্তর হবে গোর। শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? উত্তর হবে কর্ণ সুবর্ণ। আচ্ছা, তারপরে হর্ষবর্ধন সম্বন্ধে মনে রেখো, হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট। আর হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট দুটো বই লিখেছিল, একটা লিখেছিল হর্ষচরিত, আর একটা লিখেছিল কাদম্বরী। কাদম্বরী হর্ষচরিত। আর হর্ষবর্ধন নিজেও একটা বই লিখেছিল, তার নাম হচ্ছে নাগানন্দ। তারপরে হচ্ছে তোমার রত্নাবলী, আর একটা হচ্ছে তোমার প্রিয়দর্শিকা। প্রিয়দর্শিকা। তাহলে কি বললাম? নাগানন্দ, রত্নাবলী আর প্রিয়দর্শিকা হর্ষবর্ধনের নিজের লেখা বই। আর এই সকল পথ উত্তনাদ পথ বলা হতো হর্ষবর্ধনকে বলা হতো। হলো? তারপরে শোনো, মনে রাখবে লক্ষণ সেন। লক্ষণ সেনের বলা হতো ওরি ওরি রাজা মদন শঙ্কর। ওরি রাজা মদন শঙ্কর বলা হতো। লক্ষণ সেনকে বাংলার বাংলার বিক্রমাদিত্য বিক্রমাদিত্য বলা হয়। তাহলে বাংলার বিক্রমাদিত্য লক্ষণ সেনকে বলা হয়। লক্ষণ সেনের টাইটেল হচ্ছে ওরি রাজা মদন শঙ্কর। বাবা মদন বলো, বলো একটু বুঝতে পেরেছো কিনা বলো ভাইরা, তাড়াতাড়ি কমেন্ট করো বুঝতে পেরেছো কিনা, ইয়েস আর নো। তাড়াতাড়ি বলো বুঝতে পেরেছো কিনা, তাড়াতাড়ি বলো, কনফার্ম করো, ইয়েস আর নো। তাড়াতাড়ি বলো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, সবাই বলছে ইয়েস, গুড। বলো বলো রান অফ কচ ভারতের কোন প্রদেশে অবস্থিত বলো। আগে আপনি বলুন লুঙ্গি বাবা সিরিজ কবে করাবেন? লুঙ্গি বাবা সিরিজ আর করানো যাবে না, কারণ আমার লুঙ্গি মানে কে তোমার মানে নিয়ে আমার লুঙ্গি ছিঁড়ে গেছে। লুঙ্গি বাবা তাহলে হবে কি করে? শোনো, তাহলে মনে রাখবে রন অফ কচ হচ্ছে গুজরাটে অবস্থিত। এই প্রসঙ্গে মনে রেখো গুজরাটে তোমার গির গির ন্যাশনাল পার্ক অবস্থিত গুজরাটে। আর গির ন্যাশনাল পার্ক তোমার এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত। তাহলে গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তর হবে গুজরাট। আর এইটা তোমার এশিয়াটিক লায়নের জন্য প্রসিদ্ধ বা বিখ্যাত। ইয়েস, লুঙ্গি বাবা মানে পরিমণি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোনো, তারপর মনে রাখবে রাজস্থান সব থেকে বড় রাজ্য হচ্ছে তোমার এরিয়ার দিক দিয়ে রাজস্থান। রাজস্থানে সব থেকে বেশি পতিত জমি রয়েছে সরিষিকা। তারপরে এখানে রাজস্থানে আছে রণথম্বর জাতীয় উদ্যান, রাজস্থানে আছে। আচ্ছা, ছত্তিশগড় সম্বন্ধে মনে রেখো দুটো পয়েন্ট। ছত্তিশগড় সম্বন্ধে মনে রেখো যে এখানে কাংড়া ন্যাশনাল পার্ক ছত্তিশগড়ে অবস্থিত। আর একটা হচ্ছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্তিশগড়ে আছে, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান। আবার ছত্তিশগড়েই তোমার কাংড়া জাতীয় উদ্যান এখানে অবস্থিত। একটু কনফার্ম করবে বুঝতে পেরেছো কি না, ইয়েস আর নো, তাড়াতাড়ি বলো। আর একটা পয়েন্ট মনে রাখবে এখান থেকে, তেলেঙ্গানাকে অন্ধ্রপ্রদেশ থেকে সেপারেট করা হয় 2014 সালে। হলো? আর লাস্ট হাইকোর্ট যদি বলা হয় এখানেই অবস্থিত।
তাড়াতাড়ি কনফার্ম করো এতগুলো পয়েন্ট তুমি বুঝতে পেরেছো কিনা, ইয়েস আর নো, তাড়াতাড়ি বলো। ইয়েস, ইস্টার্ন ইন্ডিয়া বলছে ইয়েস, গুড, বলো। বলছি আর করাবো কিনা বলো, কেননা তোমাদের যা অবস্থা, তো সব ছেলেপিলে পালাচ্ছে, একটু কনফার্ম করো। তোমাদেরকে ভালো করে পড়ানো আবার মুশকিল, কারণ ছেলেপিলে সব পালাই, ওরা চাই যে সহজ সহজ জিনিস বলে ছেড়ে দিই। আরে ভাই জীবনে পাস হবে না তাহলে, জীবনে পাস হবে না তাহলে, একটু কনফার্ম করো করাবো কি বলো, নাহলে আমি ছেড়ে দিচ্ছি। তাড়াতাড়ি বলো করাবো কিনা বলো, ইয়েস আর নো। দাদা তুমি যদি অন্য চ্যানেলের মতো ওয়ান লাইনের জিকে পড়াও তাহলে তোমার 500+ লাইভ স্টুডেন্ট হবে, তাহলে আমি ওরকম করে পড়াবো কি? তাহলে আমি ওরকম করে পড়াবো, যাও। এবারে শোনো, কথা বলার এটিএম ভারতে প্রথম কোন ব্যাংকে চালু হয়? ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। চলো নেক্সট বলো। ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক বলো, তাড়াতাড়ি বলো। আমিও এবার অপরের মতো করাবো, নাহলে আর হচ্ছে না, বলো। আমিও এবার ইয়েস ইয়েস, বলো বলো। ভলগা থেকে গঙ্গা, রাহুল সংস্কৃতিয়ান, ইয়েস ইয়েস। নেক্সট বলো। আমি ভাই ওরকম করে পারবো না, বুঝলে, তো চলো আবার শুরু করা যাক, বলো বলো বলো। কথা বলার এটিএম যদি বলা হয়, এটা প্রথম ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া চালু করে। শোনো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগে নাম কি ছিল? উত্তর হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগে নাম ছিল তোমার 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে স্টেট ব্যাংকের আগে নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নাম হয় কত সালে? 1955-54 দিকে হয়, হলো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1894 সালে তৈরি করা হয়, আর এর সঙ্গে লালা লাজপত রায় যুক্ত ছিল। লালা লাজপত রায় যুক্ত ছিল, আর 1894 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করা হয়, হলো। ইয়েস ইয়েস। নেক্সট বলো। ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখককে? উত্তর হবে রাহুল সংস্কৃতায়ন। এর আর একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে কিন্নর, কিন্নর দেশে। তাহলে কিন্নর মানে কি? হিজড়া, তাহলে হিজড়ার দেশে, কিন্নর দেশে। তাহলে রাহুল সংস্কৃতায়নের আর একটা বিখ্যাত গ্রন্থের নাম কি? তখন তোমার উত্তর হবে স্যার কিন্নর, কিন্নর দেশে। তাহলে কিন্নর দেশে এই গ্রন্থটি হচ্ছে রাহুল সংস্কৃতায়নের লেখা একটা গ্রন্থ, হলো। আর এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমি তো তোমাকে একটু একটু আগেই বললাম, পথের পাঁচালী, তারপরে হচ্ছে তোমার ইছামতি, তারপরে তোমার আদর্শ হিন্দু হোটেল, তারপরে তোমার চাঁদের পাহাড়, এগুলো সব হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত কটি বই। ইয়েস, দ্য ব্লু আমব্রেলা, ইয়েস ইয়েস, বলো। হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে নদীর তীরে অবস্থিত? উত্তর করো, তারপরে খেলাটা আমি শুরু করব, বলো। উত্তর করো, তারপরে খেলাটা আমি শুরু করব, তাড়াতাড়ি উত্তর করো, চলো। ডাব্লিউবিসিএসে একটা প্রশ্ন দেয়, ভালো করে শুনবে। একটা হচ্ছে দ্বারাকেশ্বর ও শিলাবতী এই নদী দুটির মিলিত স্থানকে কি বলা হয়? আর একটা হচ্ছে, আর একটা হচ্ছে তোমার, আর একটা হচ্ছে তোমার কেলেঘাই, কেলেঘাই ও কংসাবতী এই নদীর মিলিত স্থানকে কি বলা হয় বলো, তাড়াতাড়ি বলো। আমি প্রশ্ন করলাম, প্রথম প্রশ্ন এইটা আর দ্বিতীয় প্রশ্ন এইটা, কোন পরীক্ষায় দিয়েছে? ডাব্লিউবিসিএস পরীক্ষায় দিয়েছে। চটপট চিংড়ির ভট বলে উত্তর করো, চলো ভাই আনসার করো। দ্বারাকেশ্বর এবং শিলাবতীর মিলিত স্থানকে কি বলা হয়? উত্তর হবে রূপনারায়ণ।
রূপ নারায়ণ বলা হয়। আর কেলেঘাই কংসাবতীর এদের মিলিত প্রয়াগে কি বলা হয় বলো? ইয়েস, হলদি বলা হয়, হলদি। ইয়েস। আচ্ছা, আরেকটা পয়েন্ট মনে রাখবে, রূপনারায়ণ নদীর তীরে, রূপনারায়ণ নদীর তীরে কোলাঘাট, কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্র, কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। কোলাঘাট বলে একটা তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে, সেটা অবস্থিত হচ্ছে এই রূপনারায়ণ নদীর তীরে। বুঝতে পেরেছ? নেক্সট, তাহলে এটা উত্তর কি হবে? হলদি আর হুগলি হবে। বলো, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? প্রথমে আমাকে উত্তর করো, তোমার উত্তর হবে, আচ্ছা এই প্রশ্ন ছেড়ে দাও, তোমাদের জন্য কোনো কাজের নয়। এইটা বলো, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করে? চটপট উত্তর বলো, তারপরে ডিএনএ করব আমি। চলো উত্তর করো, ডিএনএ করব আমি, উত্তর করো, ডিএনএ করব আমি, বলো। আচ্ছা, ইলতুৎমিশ সম্বন্ধে মনে রেখো, মানে সুলতান, সুলতানি বা দাস বংশের প্রকৃতি প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে। ইনি 40 চক্র শুরু করেছিল। বলবন, ইনি জিল ই ইলাহি এটা চালু করেছিল, আর ইনি 40 চক্র বন্ধ করেছিল। উত্তর হবে আলাউদ্দিন খিলজি। আর ফিরোজ শাহ তুগলক, ইনি কুতুব মিনারের, কুতুব মিনারের পঞ্চম স্টিয়ার তৈরি করেছিল কে? ফিরোজ শাহ তুগলক। আচ্ছা বলো দেখি, একটা ডাব্লিউবিসিএস এর প্রশ্ন করি, তোমাদের কাজ খালাস হয়ে যাবে। বলো দেখি, বলো, বলো, তারিক ই ফিরোজ শাহী, তারিক ই ফিরোজ শাহী থেকে আমরা কার কথা জানতে পারি? চলো এই তিনজন বলো, তারিক ই ফিরোজ শাহী থেকে আমরা কার কথা জানতে পারি? তাড়াতাড়ি উত্তর করো দেখি, বলো, তারিক ই ফিরোজ শাহীকে থেকে আমরা কার কথা জানতে পারি? তাড়াতাড়ি বলো। না, ভুল। আমি তারিক ই ফিরোজ শাহী থেকে কার কথা জানতে পারি বলেছি। উত্তর হবে, তারিক ই ফিরোজ শাহীতে ফিরোজ শাহ তো আছেই, কিন্তু ডাব্লিউবিসিএসে প্রশ্ন দিয়েছে তারিক ই ফিরোজ শাহী থেকে আমরা কার কথা জানতে পারি। তারা উত্তর নিয়ে, উত্তর ফিরোজ শাহ সেখানে ছিল না, ছিল গিয়াসউদ্দিন বলবন্ত, গিয়াসউদ্দিন বলবন্ত। ফিরোজ শাহ সেখানে ছিল না, সেখানে অপশন ছিল গিয়াসউদ্দিন বলবন্ত। এটা মনে রেখো, ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্ন। তাহলে তারিক ই ফিরোজ শাহী থেকে আমরা গিয়াসউদ্দিন বলবনের কথাও আমরা জানতে পারি। বলো দেখি, আয়রন, বলো দেখি আমাকে, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কে চালু করেছিল? বলো দেখি, ব্লাড এবং আয়রন পলিসি কে চালু করে? আমাকে উত্তর করো, বলো। রক্ত এবং লৌহ নীতি কে চালু করেছিল? আমাকে উত্তর করো, বলো। এইটা কে চালু করেছিল? কে চালু করে? বলো। ইয়েস, উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন্ত। রক্ত এবং লৌহ নীতি চালু করেছিল গিয়াসউদ্দিন বলবন্ত। বলো। তো ভাই এবং বোনেরা, তোমাদের ক্লাসটা কেমন লাগলো? দেখো ভাই, তোমাদের যেমন মোটিভেশনের দরকার হয়, একইভাবে আমাদেরও মোটিভেশনের দরকার হয়। তোমাদেরকে আমি চাই যে বেস্ট কন্টেন্ট দিতে, কিন্তু তোমরা ক্লাসগুলো কেমন লাগছে তাও বলো না, তারপরে বন্ধুকে একটু শেয়ারও করো না। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব ভাই, আমি কিন্তু মনে প্রাণে চাই যে আমার স্টুডেন্ট সবারই অ্যাডভান্সে থাক,
ওরা সবারই আগে থাক, কিন্তু আমি তোমাদের জন্য খাটছি, তোমাদেরও দরকার কর্তব্য যে দাদার চ্যানেলটাকে একটু বড় করা। তো ওই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব, একটু ভাই শেয়ার করে দিও, আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। আজকে এই অবধি, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড নাইট। ইয়েস, শেষ হয়ে গেল নাকি কি? ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা বলো, তোমাদের সামনে পরীক্ষা কি আছে বলো, তোমাদের সামনে পরীক্ষা কি? তোমাদের সঙ্গে 2 মিনিট শোনো, আমি প্রথমে তো কোনোদিন গল্প করব না, আর আমি গল্প করার মালও নই। আমাকে তোমাদের সঙ্গে আমি 2 মিনিট চলো কথা বলি, চলো আমাকে বলো তোমরা কি কি পরীক্ষা দিচ্ছ, সামনে কি পরীক্ষা তোমার, সামনে কি পরীক্ষা বলো, আমি তোমাদের কমেন্ট কিন্তু পড়ছি, বলো। কেপি আইডিএস স্যার, নির্দিষ্ট টাইম আপনার নেই, তাই কাউকে বলতে পারে না যে ক্লাসের টাইম এ আসো, তারপর বলো। আচ্ছা, বিপ্লবের বলছে সিজিএল বা বিপ্লব, হাসিবুল বলছে ডাব্লিউকেপি, আচ্ছা ক্লার্কশিপ ডাব্লিউপি কেপি, আচ্ছা সৌরভ মণ্ডল, এসএল ওয়ার্ল্ড বলছে ক্লার্কশিপ পঞ্চায়েতে টেট, বাহ। প্রমিতা চ্যাটার্জি বলছে হাইকোর্ট এলডিএ, আচ্ছা। কার্তিক মণ্ডল বলছে ক্লার্কশিপ, আচ্ছা কার্তিক। আর বাকিদের কি খবর, বাকিদের কি খবর, বাকিরা পরীক্ষা দিচ্ছ না নাকি? বাকিরা মনে হয় পরীক্ষা দিচ্ছ না। আচ্ছা, ডাব্লিউপি কেপি আর্মি লাভার বয়, আচ্ছা। চলো ভাই, আজকে এই অবধি, তোমাদের সঙ্গে আমার ক্লাস, শোনো স্যার আমার নামটা নিয়েছেন তো, ইয়াদব ভাই, অবশ্যই ইয়াদব, তুমি তো ইয়াদব ভাই। মনোজিৎ টুডু বলছে ক্লার্কশিপ, আচ্ছা মনোজিৎ, ঠিক আছে। মহাদেব বলছে ডাব্লিউবিপি, বিষ্ণু বলছে এমটিএস, গুড বিষ্ণু। সুরজিৎ বলছে ক্লার্কশিপ ডাব্লিউবিসিএস, গুড সুরজিৎ। হাসিবুল বলছে অল পুলিশ, গুড হাসিবুল। বাবরি ম্যাক্সিমাম ডাব্লিউবি কেপি, আচ্ছা আচ্ছা, বাবারে ম্যাক্সিমাম। কিন্তু শোনো, তোমরা যে পরীক্ষায় হও ভাই, আমি কিন্তু প্রশ্ন ফাঁস করে দেবো। কি বললাম বলো, তোমরা যে পরীক্ষায় হও, আমার এই ভাঙাচোরা চ্যানেল হতে পারে ভাই, কিন্তু আমি কিন্তু প্রশ্ন পুরো ফাঁস করে দেবো। মানে কি, আমি এমনভাবে তোমাদের পড়াবো, পুরো প্রশ্ন ফাঁস করেই ছাড়বো আমি। আমি লিগালি প্রশ্ন ফাঁস করব, লিগালি। মানে কি, এমনভাবে আমি পড়াবো না, প্রশ্ন ফাঁস এমনিই হয়ে যাবে। মানে আমি এমনভাবে পড়াবো, তোমরা দেখবে ভালো করে, যে লাস্ট এই যে 5টা পরীক্ষা হলো, এই 5টা পরীক্ষায় সত্যি কথা বলতে গিয়ে প্রশ্ন ফাঁসই হয়ে গেছে। প্রশ্ন ফাঁস মানে কি, এমনভাবে পড়তে হবে যেন প্রশ্ন ফাঁস হয়ে যায়। তো চলো আজকে এই অবধি, তোমরা ভালো করে পড়াশোনা করো, আর তোমরা একটু ভাই একটু কমেন্ট টমেন্ট করো, তাহলে আমরা মোটিভেট হই, বুঝলে, যে ক্লাসগুলো কেমন লাগছে, একটু করলে আমরা খুব মানে ভালো হবে আমার। এনটিপিসি ক্লাস করি স্যার, আচ্ছা। সুনীল, সমস্ত পরীক্ষায় একই প্রশ্ন হয়, ইতিহাসে পলাশির যুদ্ধ, ইতিহাসে তুমি যে পরীক্ষায় যাও তোমার ওই একই সাল হবে, 1757 সালই হবে, সুতরাং সমস্ত প্রশ্নই হয় এটা। ইয়েস, রেলি ক্লাস, থ্যাংক ইউ সুনীল পাসওয়ান, থ্যাংক ইউ। অলওয়েজ হাই লেভেলের পড়ো, তবে সব এক্সাম ক্র্যাক হবে। ইয়েস বিপ্লব, ইয়েস ইউ আর রাইট, গুড। এই স্টাইলটা আমাকে খুব ভালো লাগে ইয়াদব ভাই, আচ্ছা ইয়াদব দাদা একটু গাইড করে দিও ডাব্লিউপির জন্য, অবশ্যই অবশ্যই, আমি রোজ করি, আচ্ছা ওকে। তো ভাই একটু শেয়ার করে দিও, একটু কমেন্ট করে দিও, আজকে অবধি, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড নাইট।